অগ্রদূত একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আজকে লেকচার 2 তে চ্যাপ্টার 5 এর পদার্থ অবস্থা ও চাপে তোমাদের আজকে স্বাগতম। আগের দিন আমরা হচ্ছে গিয়ে চাপ, ঘনত্ব, তরলের ভেতরকার চাপ, আর্কিমেডিক্স এর সূত্র এবং এই রিলেটেড কিছু ম্যাথ দেখছিলাম। আজকে আমরা যে কাজটা করব প্যাসকেলের সূত্র। দেখো আমরা অলরেডি হচ্ছে গিয়ে বোর্ডে লিখে ফেলছি। প্যাসকেলের সূত্রটা নিয়ে একটু আলোচনা করব, এরপরে বাতাসের চাপ, টার্সেলের সূত্র, এই তিনটা জিনিস, আর হচ্ছে গিয়ে তোমার স্থিতিস্থাপকতা, হুকের সূত্র, আর পদার্থের যে বিভিন্ন অবস্থা আছে, কঠিন, তরল, বায়বীয়, এই জিনিসগুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। ওকে, প্যাসকেলের সূত্রটা তোমার বইতে দেখো লেখাই আছে যে একটি আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থ বাইরে থেকে চাপ দেওয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্র সংলগ্ন গায়ে লম্বভাবে ক্রিয়া করে। আসলে জিনিসটা কি বলছে একটু খেয়াল করো। ধরো এর ভিতরে মনে করো অনেক পানি আছে, ঠিক আছে, এর ভিতরে অনেকগুলো পানি আছে, এইখানে একটা হচ্ছে গিয়ে পিস্টন আছে, এখানে একটা পিস্টন আছে। এইখানে জিনিসটা কি বলছে যে তুমি যদি এর এই যে পিস্টনটার উপরে, এই যে একটা পিস্টন আছে, এই পিস্টনটার উপরে লম্বভাবে একটা বল প্রয়োগ করো। কি বলছে, একটি আবদ্ধ পাত্র, এটা একটা আবদ্ধ পাত্র, বা এই আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থ আছে, ঠিক আছে। পদার্থ বাইরে থেকে যদি তুমি চাপ দাও, এই দেখো তুমি বাইরে থেকে যদি একটা চাপ দেওয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়, তাহলে এইখান থেকে সেই চাপগুলো সমানভাবে সঞ্চালিত সঞ্চালিত হয় এখান দিয়ে। F1 চাপ দাও, এখান থেকে F2 চাপ আকারে বের হবে। সঞ্চালিত পাত্র সংলগ্ন লম্বভাবে ক্রিয়া করে। আসলে এই চাপগুলো যে পাত্রের গায়ে সমানভাবে ক্রিয়া করবে, এই জিনিসটা এখানে বলা হয়েছে। তাহলে এই সূত্র থেকে আমরা একটা সূত্র জানি না, P ইকুয়াল টু কি জানি, P ইকুয়াল টু জানি F বাই A। তাহলে F ইকুয়াল টু কি লেখা যায়, PA। তাহলে এইখান থেকে এই সূত্রটা লেখা যায় যে F1 বাই F2 ইকুয়াল টু A1 বাই A2। আসলে কিরকম দেখো তো, এইটা আর এটা কি, F ইজ প্রপোর্শনাল টু A, সেই অনুযায়ী আমরা এই সূত্রটা লিখতে পারি F1 বাই F2 ইকুয়াল টু A1 বাই A2। ওকে, তাহলে এইখানে এই জিনিসটাই আসলে বলতেছে যে তোমার পাত্রের গায়ে যদি, তাহলে F1 বাই A1 ইকুয়াল টু F2 বাই A2, তার মানে এইখানে F আর এর মধ্যে সমানুপাতিক সম্পর্ক। তুমি যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবা সেই অনুযায়ী ওর ক্ষেত্রফল বা এরিয়া বাড়তে থাকবে। তাহলে এইখানে আবার খেয়াল করো, F P is proportional to কি লেখা যায়, F। তাহলে তুমি যে পরিমাণ বল অনুভব করবা ঠিক একই পরিমাণের চাপ এই প্রত্যেকটা অংশের, প্রত্যেকটা সিলিন্ডার, প্রত্যেকটা জায়গায় সে একই পরিমাণ চাপ সে অনুভব করবে। এটাই হচ্ছে কি তোমার প্যাসকেলের সূত্র, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমার বইতে আরো কিছু কথা লেখা আছে যে বাতাসের চাপ, ঠিক আছে। আমাদের যে শরীরটা খেয়াল করো, আমাদের যে শরীরে দেখো প্রচুর পরিমাণে রক্তের একটা চাপ আছে না, তাহলে এই রক্তের যে চাপটা খেয়াল করো, আমাদের রক্তের চাপটা কি বাইরের দিকে ক্রিয়া করে, তাহলে সেই একই পরিমাণের চাপ, ঠিক আছে, আমাদের শরীরে বাতাস এসে ক্রিয়া করতেছে। তাহলে দেখো দুইটা চাপে কি পরস্পর বিপরীত দিকে, তুমি খেয়াল করো, এই যদি আমাদের হাত হয়, একটু হাতটা নিয়ে, আমাদের শরীরের ভিতরে রক্তের একটা আলাদা চাপ আছে, তো এই চাপটা সবসময় কি চাচ্ছে, বাইরের দিকে ক্রিয়া করতে চাচ্ছে। একইভাবে পরিবেশে বাতাস আছে না, এই বাতাস এসে কি সেই পরিমাণ চাপ আবার বাইরের থেকে শরীরে ক্রিয়া করছে। এই জন্য দেখো আমাদের শরীরে ব্লাড প্রেশার বা রক্তের যে চাপটা সবসময় সুষম থাকে। কিন্তু কোনো কারণে যদি খেয়াল করো পরিবেশের বাষ্প চাপ বেড়ে যায়, কিন্তু সেই শরীরের রক্তচাপ তো বাড়বে না, তা সেই অনুযায়ী কি হবে, আমাদের প্রেশারটা তখন কি হবে, খুবই লো হয়ে যাবে। একইভাবে যদি আমরা এই এই জিনিসটা আমরা কিভাবে খেয়াল করতে পারি, দেখো যদি আমরা পাহাড়ের চূড়ায় যাই সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখতে পারি। যেমন একটু খেয়াল করো, ধরো আমরা পাহাড়ের চূড়ায় যাচ্ছি, ঠিক আছে, তাহলে তুমি যত উচ্চতায় উঠতে থাকবা, খেয়াল করো, পাহাড়ের যত উচ্চতায় তুমি উঠতে থাকবা, দেখো তো যত উচ্চতায় উঠতে থাকবা ঠিক তত উচ্চতায় প্রেশার আস্তে আস্তে কি হতে থাকবে, কমতে থাকবে না। এই জিনিসটা একটু মাথায় রেখো যে তুমি পাহাড়ের উচ্চতায় যত উপরে যাইতে থাকবা প্রেশারের মান আস্তে আস্তে কি হতে থাকবে, কমতে থাকবে। ওইখানে কি প্রেশারটা কি আস্তে আস্তে কম, তাহলে তোমার প্রেশার যত কমতে থাকবে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি ঘনত্ব তত কমতে থাকবে। তাহলে ঘনত্ব যত কমতে থাকবে অক্সিজেনের পরিমাণটা তত কমতে থাকবে। এই জিনিসটা একটু মাথায় রেখো, অক্সিজেনের পরিমাণটা কি হবে, তত কমতে থাকবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এই জন্য কি হয়, আমরা যখন পাহাড়ের চূড়ায় চলে যাই তখন আমাদের শ্বাস প্রশ্বাসে কি কষ্ট হয়, কেন হয়, তুমি চিন্তা করো যে যত উপরের দিকে উঠতে থাকবো, তত উপরের দিকে যত উঠতে থাকবো তত কি পরিবেশের চাপ কমতে থাকবে। দেখো চাপ সমান পিভি ইকুয়াল টু আমরা কি জানি, এন আর টি। তাহলে পিভি এন ইকুয়াল টু কি লেখা যায়, ডাব্লিউ বাই এম আর টি।
তাহলে পিভি ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যায়, এম রো, ডাব্লিউ ইকুয়াল টু কি, রো ভি, ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যায়, রো ভি বাই এম আর টি। তাহলে একটু খেয়াল করো, এই যে পি আর রো এর সাথে কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তাহলে প্রেসার যত কমতে থাকবে ঘনত্বের মান তত কমতে থাকবে। জিনিসটা আসলে এই যে তুমি যত উচ্চতায় উঠতে থাকবা তত প্রেসারের মান আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। এই জিনিসটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। প্রেসার যত কমবে উচ্চতা তত বাড়তেছে, তাহলে প্রেসার যত কমবে ঘনত্ব তত কমতে থাকবে। এটা কিসের ঘনত্ব, পরিবেশের ঘনত্ব বা বাতাসের ঘনত্ব তত কমতে থাকবে। বাতাসের ঘনত্ব যত কমতে থাকবে দেখো তখন তোমার শরীরের ভিতরে উচ্চ রক্তচাপের যে সৃষ্টি হবে। আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম, উচ্চ রক্তচাপ কেন হবে, দেখো তোমার ঘনত্ব, বাতাসের ঘনত্ব কম, বাট বাতাস শরীর থেকে তো রক্তচাপটা ঠিকই দিচ্ছে, সেই অনুযায়ী চাপটা কি হচ্ছে, শরীরে নিতে পারতেছে না। সেই অনুযায়ী হচ্ছে কি এখানে ঘনত্ব, তখন তোমার কি ব্লাড সার্কুলেশন অনেক বেশি পরিমাণ বেড়ে যায়, অক্সিজেনের ঘনত্বটা তখন কমে যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে ছিল এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে টরেসেলির সূত্র। আচ্ছা, এরপরে যে জিনিসটা ছিল সেটা ছিল কি, টরেসেলির সূত্র, সরি, টরেসেলির সূত্র। আচ্ছা, টরেসেলের আসলে জিনিসটা কি বলছিল, দেখো তুমি যদি একটা পাত্র নাও, এই পাত্র যদি পারদ দ্বারা পূর্ণ করো, এই পাশে মনে করো আর একটা পাত্রের ভিতরে অনেকগুলো পারদ আছে, এইখানে জিনিসটা কি হয়েছিল, তোমার মনে করো এই সাইডটা কি ছিল, খোলা ছিল, এবার কি করলাম, এই পাশটা আটকা আছে, এবার কি করলাম, এর ভিতরে প্রচুর পরিমাণে পারদ আছে, ঠিক আছে, এটা পারদ দ্বারা পূর্ণ আছে একদম, ধরলাম এটা 1 সেন্টিমিটার বা 100 সেন্টিমিটার একটা পাত্র, ঠিক আছে। টরেসেলে এই পরীক্ষাটা করছিল যে এটাও পারদ আছে, এটাও একটা পারদ দ্বারা পূর্ণ আছে। কি করলাম, এই যে সীসাটা, এই যে বোতলটা, এই বোতলটাকে আমরা নিলাম, নিয়ে কি করলাম, এই বোতলটাকে এই মুখটা আটকায় ধরলাম। একটু খেয়াল করো, ধরো এরকম এটা পুরোপুরি পারদ পূর্ণ, এই পাশটা ফাঁকা আছে, আমি এটা পুরোপুরি পারদ দিয়ে পূর্ণ করলাম, করে এই পাশটা আঙুল দিয়ে এভাবে আটকালাম, এই যে এই সেটটা, ঠিক এই সেটটা আঙুল দিয়ে আটকালাম, আটকায় ঠিক এইভাবে এইখানে রেখে দিলাম, ঠিক আছে। এই পাত্রটা কি করলাম আমরা, এইভাবে রেখে দিলাম, এই পাশটা এখন খোলা, এই পাশটা আটকানো। রেখে দেওয়ার সাথে সাথে জিনিসটা কি হবে খেয়াল করো, এইখান থেকে পারদ তো আমরা পুরোপুরি ফুল করে রাখছিলাম, তাই না, এই পারদটা পুরোপুরি ফুল ছিল, তা এইখানে কি হবে, এইখানে কিছুটা অংশ ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। এই ফাঁকা হয়ে হিসাব করে দেখা গেল যে টরেসেলি এই জায়গাটুকু সবসময় দেখতেছি কি 76 সেন্টিমিটার পাচ্ছে, না আমি কিন্তু নিছিলাম 100 সেন্টিমিটার, বাট টরেসেলি সবসময় হিসাব করে দেখতেছি কি এইখান থেকে, এটা যদি তুমি এরিয়াটাও বাড়াও, ধরো তুমি যদি এখানে এরিয়াটাও বাড়াও, ধরো এটা আগের থেকে একটু মোটা নিলা, তাও দেখো এই সেমই পাচ্ছে, এখান থেকে একটু 76 সেন্টিমিটারই পাচ্ছে। এইটা, এই যে ফাঁকা স্থানটা, এটাকে বলা হচ্ছে টরেসেলের শূন্য স্থান। এই জায়গাটাকে কি বলতেছি, টরেসেলের শূন্য স্থান। আসলে এই এই জিনিসটা কেন আসে, এটা একটু আমরা একটু খেয়াল করি। দেখো প্রেসার আর উচ্চতা, এই জিনিসটা এখান থেকে আমরা একটু হিসাব করতে পারি। দেখো তুমি যখন এইটা খেয়াল করো, বায়ুর যে প্রেসারটা পৃথিবীর ক্ষেত্রে, আমরা এটা কোন জায়গায় হিসাব করতেছি, পৃথিবীতে, বায়ুমণ্ডলে। তাহলে খেয়াল করো বায়ুর যে প্রেসারটা, এটা তো সব ক্ষেত্রে সেম আসতেছে, তাই না। দেখো তো বায়ুর প্রেসারটা কি সব দিক থেকে সমান ভাবে দিচ্ছে না, সব দিকে সমান ভাবে দিচ্ছে। তাহলে খেয়াল করো এইখানে যে বায়ুর যে প্রেসারটা পড়বে, একটু বুঝো, এখানে যে বায়ুর যে প্রেসারটা পড়বে, এটা কি সব দিকে সমান ভাবে ক্রিয়া করবে না, এটা তো আমরা একটু আগে শিখে আসলাম যে এই যে বায়ুর যে প্রেসারটা সব দিকে সমান ভাবে ক্রিয়া করবে। তাহলে খেয়াল করো এটা যখন তুমি এইভাবে উল্টো করে রাখবা, তাহলে দেখো এই যে নিচে যে জায়গা, এটাকে বলতেছে আমার টরেসেলের শূন্য স্থান। টরেসেলের শূন্য স্থান। আমরা বায়ুর যে প্রত্যেকটা যে স্থান আছে, খেয়াল করো তো, এই প্রত্যেকটা স্থানে কিসের জন্য হচ্ছে, এই যে বায়ুর যে প্রেসারটা হচ্ছে, এই প্রেসারটার কারণে কিছু পরিমাণ পারদ নিচের দিকে নেমে আসছে, যার কারণে সব সময় হিসাব করে দেখা যাচ্ছে যে এই জায়গাটুকু ফাঁকা আসতেছে। আর এইখান থেকে উচ্চতা সব সময় তুমি এরিয়া বাড়াও, যাই বাড়াও না কেন, সব ক্ষেত্রে এখানে কি আসতেছে, এর মানটা সেম আসতেছে। এবার এরিয়া যত বাড়াচ্ছে, খেয়াল করো তুমি এইখানে এরিয়াটা যত বাড়াইতে থাকবা, দেখো তো এই গ্রাউন্ডের উপর ফোর্সটাও কি সেই একই পরিমাণে বাড়তে থাকবে না। এই জন্য সেই একই কথা, তুমি যদি এরিয়াও বাড়াও তাও কিন্তু সেই তোমার কি ফোর্সটা তত বাড়তেছে।
তাহলে সেই একই জিনিস আসছে। দেখো এখানে কি এই যে বাতাসের যে চাপ বা ফোর্স যাই বল না কেন, এটাও কি সেম আকারে পড়তেছে না? এইখানে যখন এরিয়াটা বাড়াচ্ছে তখন দেখো এখানে কিন্তু ফোর্সটাও বেড়ে যাচ্ছে। তুমি যত এরিয়া বাড়াচ্ছ দেখো এখানে ফোর্সও বেড়ে যাচ্ছে, যার ফলে এই দূরত্বটা কিন্তু সব ক্ষেত্রে কি আসতেছে, সেম আসতেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা জিনিস বলা যায় যে বায়ুর প্রেসার যত কমাচ্ছ, বায়ুর প্রেসারটা যত কমতেছে তোমার উচ্চতাও তত কমতেছে না? এই জিনিসটা আসলে কি, দেখো বায়ুর প্রেসারটা যত কমতেছে দেখো উচ্চতাও আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, এখানে যে তোমার পারদের যে স্থানটা দেখো এখানে আস্তে 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 কি হবে, আরো একটু কমতে থাকবে। আচ্ছা, এই জিনিসটা যদি একটু ভালোভাবে বুঝতে চাও, ঠিক আছে, আমরা আরেকটু একটু দিয়ে দেখি। দেখো এই এই যে টরেসেলের এই পরীক্ষা থেকে আমাদের মেনলি হচ্ছে কি ব্যারোমিটারের যে ধারণাটা এটা আসছে কিভাবে, দেখো তো পি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এইচ রো জি। পি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এইচ রো জি। আচ্ছা, এইখানে যে এইচ, এই এইচটা আসলে কি, এই যে সবসময় যে উচ্চতাটা এটা না, এই এই পরীক্ষা থেকেই আসলে হচ্ছে গিয়ে ব্যারোমিটারের যে ধারণাটা, ব্যারোমিটারের ধারণাটা আসছে। এই যে আমাদের যে পরিবেশে যে ব্যারোমিটার যেগুলো আমরা ইউজ করি, ব্যারোমিটারের ধারণা আছে এই সূত্র দিয়ে। এখানে কি হয়েছে, এই যে উচ্চতাটা এটা সবসময় আমরা দেখছি যে 76 সেন্টিমিটার হয়, আর রো এর মানটা সবসময় দেখা গেছে যে 1000, সরি রো এর মানটা হচ্ছে কি পারদের যে ঘনত্বটা সেটা একটু হিসাব করলে বা নেটের থেকে দেখলে বুঝতে পারবে, আর জি এর মানটা 9.8। এটা যতক্ষণ তুমি ক্যালকুলেশন করবে, এই যে 76 সেন্টিমিটার এটাকে আমরা হচ্ছে গিয়ে মিটারে নিয়ে গেলাম। ঠিক আছে, এটাকে আমরা মিটারে নিয়ে গেলাম, তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো সবসময় দেখবা 10⁵ প্যাসকেল পাচ্ছ, 10⁵ প্যাসকেল বা 1 ATM, তুমি যেভাবে এখানে সবসময় 10⁵ প্যাসকেলই পাবা। ঠিক আছে, তো এই ধারণার থেকেই মেইনলি হচ্ছে কি ব্যারোমিটারটা হচ্ছে কি ইনভেন্ট করা হয়েছে। ঠিক আছে, টরেসেলের পরীক্ষা থেকে। টরেসেলি এটা একটু ভালোভাবে বোঝার ট্রাই করো, বইয়ের থেকে পড়লে আশা করি বুঝতে পারবে এখন। এরপরে ছিল হচ্ছে কি হুকের সূত্র, এরপরে ছিল কি হুকের সূত্র। এই জিনিসটা একটু বুঝো, হুকের হুকের সূত্র। হুকের সূত্র জিনিসটা কি ছিল, স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, পীড়ন বিকৃতির সমানুপাতিক। এই জিনিসটা থেকে আমরা কি লিখতে পারি, দেখো তো পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। এইটা একটা দেখো তো, যখন আমরা এই জিনিসটা লিখতে পারবো তখন এই সমানুপাতিক ধ্রুবকটা উঠাই দিয়ে পীড়ন ইকুয়াল টু, এখানে একটা কনস্ট্যান্ট নিলাম, ইকুয়াল টু বিকৃতি লেখা যায় না? আচ্ছা, এইখানে খেয়াল করো, এই তাহলে এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্ট ইকুয়াল টু কি লেখা যায়, পীড়ন বাই বিকৃতি। আচ্ছা, এই কনস্ট্যান্ট সমান পীড়ন বাই বিকৃতি। এই যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা 3 রকম হতে পারে, তোমার বইতে 2টা দেওয়া আছে, ইয়েস। এই কনস্ট্যান্টটা 3 রকম হতে পারে, কি কি দেখো। এই যে কনস্ট্যান্টটা এটা হচ্ছে কি তোমার কিরকম, এটাকে হচ্ছে কি হুক কনস্ট্যান্ট বা হুকের যে কনস্ট্যান্ট গুলো আছে সেই অনুযায়ী 1 নম্বর এখানে 3টা কনস্ট্যান্ট হতে পারে। কি কি হতে পারে, দৈর্ঘ্য বিকৃতি বা ইয়াং এর গুণাঙ্ক, আয়তন বিকৃতি, আর ক্রিন্তল গুণাঙ্ক। ঠিক আছে, আমাদের ডিটেলস লাগবে না, আমাদের জাস্ট জানতে হবে কি পীড়ন বিকৃতি কি, পীড়নটা কি, আর হচ্ছে কি বিকৃতিটা কি। এই দুটো জিনিস আগে একটু বুঝি। পীড়ন আর চাপ অনেকটা সেম জিনিস, আর বিকৃতি হচ্ছে গিয়ে পরিবর্তন বাই আদি। দেখো একটু ভালোভাবে খেয়াল করো, এখানে আমরা একটু লিখে রাখি পরিবর্তন বাই আদি, তাহলে সব ক্ষেত্রে তোমার কাজ হবে পরিবর্তন বাই আদি। আচ্ছা, একটু খেয়াল করি, পীড়ন আর চাপ একই জিনিস কিভাবে, দেখো চাপ কি ছিল, একটা একক আয়তনের ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, এটা হচ্ছে কি তোমার কি ছিল, চাপ। একটু বুঝো, চাপটা কি ছিল, একক একটা ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, এটা হচ্ছে কি তোমার চাপ। দেখো পীড়নও সেম জিনিসই বলতেছে, বাট কি এই যে তুমি যে চাপটা দিচ্ছ এই চাপের বিপরীতে যে বলটা কাজ করতেছে, এইটা যে বলটা এটা হচ্ছে কি তোমার চাপ, বাট এর বিপরীত দিক থেকে সারফেস যে চাপটা প্রয়োগ করতেছে এটা হচ্ছে তোমার পীড়ন। আর বিকৃতি হবে কখন, যখন তোমার কি হবে, দুইটা বস্তুর পরিবর্তনটা আদি, যেটা আমরা হচ্ছে গিয়ে যে নর্মালি হচ্ছে গিয়ে শতকরা যে পরিমাপ গুলো হিসাব করার ক্ষেত্রে যেটা ইউজ করে সেই জিনিসটা বিকৃতি। ঠিক আছে, আদি অবস্থা থেকে
পরবর্তী অবস্থার পার্থক্য বা আদি অবস্থা। আচ্ছা, এর ক্ষেত্রে তিন রকমের আছে, যেটা বললাম, ইয়াং এর গুণাঙ্ক, আর হচ্ছে কি আয়তন গুণাঙ্ক, আর ক্লিনটন গুণাঙ্ক। এই কনস্ট্যান্টটা তিন রকমের হতে পারে। ইয়াং এর গুণাঙ্কের ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্য পরিবর্তন। দেখো, ইয়াং এর গুণাঙ্ক যদি হিসাব করো তাহলে কি হবে, একটু খেয়াল করি। ইয়াং এর গুণাঙ্কটা যদি হিসাব করো, দেখো ইয়াং এর গুণাঙ্ক যদি হিসাব করো, আমরা কি দেখলাম, পীড়ন বাই বিকৃতি, তাই না? পীড়ন মানে কি জানি, এফ বাই এ, আর বিকৃতি ইয়াং এর গুণাঙ্ক সবসময় দৈর্ঘ্য বিকৃতির কারণে ডেল এল বাই এল, মানে পরিবর্তন বলছে। তোমার বইতে হয়তো ছোট হাতের এল দিয়ে প্রকাশ করছে, এটা আমরা ডেল এল ধরলাম, যাতে আমার বুঝতে সুবিধা হয়, নাহলে দুইটা এল উল্টাই ফেলবা। তাহলে এখানে কি লেখা যায়, এফ এল বাই এ ইন্টু ডেল এল। তাহলে এটা ইয়াং এর গুণাঙ্ক, যেটাকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। তারপরে ছিল আয়তন গুণাঙ্ক, বিটা বা বি, যেভাবে হিসাব করা হয়। এটার ক্ষেত্রে সেম, এফ বাই এ, আর পরিবর্তনটা এখানে যেহেতু আয়তন গুণাঙ্ক, তাহলে ডেল ভি বাই বি, এটাকে লেখা যায় হচ্ছে গিয়ে এফ ভি ইন্টু এ ইন্টু ডেল ভি। আর একটা ছিল হচ্ছে গিয়ে ক্লিনটন গুণাঙ্ক, এটা তোমাদের বইতে নাই। এটা, এই গুণাঙ্কটা আসলে মোচর গুণাঙ্ক। তুমি একটা বইকে একটা সারফেসের মাধ্যমে যদি রেখে দেখো, তো এর পরিবর্তন যেটা হিসাব করতে হয়, সেটাই হচ্ছে গিয়ে তোমার কি ক্লিনটন গুণাঙ্ক। এটা তোমার বইতে নাই, শুধু শুধু বোঝাচ্ছি না। তোমার মেইনলি যে দুটো লাগবে, এই দুটো জিনিসই লাগবে, ইয়াং এর গুণাঙ্ক আর আয়তন গুণাঙ্ক। এই দুটো জিনিস যদি হিসাব করতে পারো, আর তোমার বইতে আছে কঠিন অবস্থা কি, তরল অবস্থা কি, বায়বীয় অবস্থা কি, এই জিনিসগুলো অলরেডি তোমরা জানো। আসলে কঠিন যে বস্তুগুলো ছিল, এগুলো কি, এর মলিকুল গুলো খুব কাছাকাছি অবস্থান করে, তাই। আর বায়বীয় অবস্থায় কি একটু দূরে দূরে অবস্থান করে, অ্যান্টিমলিকুলার যে আকর্ষণ বলগুলো, এগুলো একটু কি হয়, এটার ক্ষেত্রে কম হয়, এটার জন্য বেশি হয়, এটার জন্য আরো বেশি হয়, ঠিক আছে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। এই জিনিসগুলো তোমার বইতে আছে, ঠিক আছে। তোমরা এই জিনিসগুলো একটু ভালোভাবে বই থেকে দেখে নিও, যদি কোনো আর্টস বা আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস একটু লিখে দিই, যে আমাদের ক্ষেত্রে অনেক সময় হিসাব করার একটু সমস্যা হয়, যে 1 মিটার কিউব ইকুয়াল টু 10⁻³ 1 মিটার কিউব ইকুয়াল টু 10⁻³ ডেসিমিটার কিউব ইকুয়াল টু 10⁻³ লিটার ইকুয়াল টু 10⁻6 ml ইকুয়াল টু 10⁻6 সিসি বা সেন্টিমিটার কিউব। দেখো, এটা দিয়ে তুমি যে কোনো জায়গায় যেতে পারবে, এটা তোমাদের লাগবে। একটু এই জিনিসটা একটু মাথায় রেখো, তাহলে তোমাদের থেকে ইউনিট চেঞ্জে কোনো প্রবলেম হবে না। তাহলে এই জিনিসগুলো একটু বাসায় দেখে নিও। সবাই ভালো থাকো, মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে।